আমিও তো চাই যে আমার নাটক কালজয়ী হোক, কিন্তু সেটা তো একটা সময়ের ব্যাপার। কখন সেই সময়টা আসবে আমি জানি না। সুধীর স্বজন সিটি ব্যাংক নিবেদিত আর টিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সবসময় বলি যে আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর রক্তে ধোয়া, আমাদের বাক্য বিন্যাস আগুনের ভেতর থেকে উঠে আসা। 1952 থেকে 24-এর অভ্যুত্থান পর্যন্ত আমরা সবসময় আমাদের ভাষার, আমাদের বর্ণমালার অক্ষরগুলোকে অগ্নিগর্ভ দেখেছি। প্রতিটি সংগ্রামে, প্রতিটি আত্মত্যাগে এই মাতৃভাষা আমাদের সহায়। সুধীর স্বজন এরকমই একটি প্রতিপাদ্য আমাদের এই অনুষ্ঠানে, যে আমরা আমাদের মাতৃভাষার সুরক্ষা চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই। আজকে আমাদের আয়োজনে আছেন অনামিকা মণ্ডল। তিনি একজন বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ এবং সাংবাদিক। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো? ভালো আছি। অনামিকা, আমরা জানি যে সাহিত্য চর্চা করে আপনি নাটকে লিখুন, এমনকি সিনেমা বানালেও কবিতা লেখা, গল্প লেখা এসব করে জীবিকা তো নির্বাহ হয় না, তাকে অন্য একটা পেশায় থাকতে হয়। নাটককে কি আপনি পেশা হিসেবে নিতে পেরেছেন? আমি প্রথমে শিক্ষক, তারপর নাট্যকার। তো নাটক লিখে পেশা আমি বলতে পারি যে এটা ভালোই। সম্মানই ভালোই পাওয়া যায় নাকি? হ্যাঁ, একটা নাটকে আপনি কত সম্মানই পান, এটা আমরা ওপেন ডিসকাস করতে পারি। অত বেশি পাই না আসলে, বলার মতো অত না, কিন্তু আবার বেশি কমও না আর কি। এরকম কি হয় যে আপনি নাটক লিখে দিয়েছেন বলে আপা পরে সম্মানই দেবে, এরকম হয় না? দিয়ে তারপরে নেয়? নাটক লেখার পর আমি পেয়ে যাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার প্রথম যেটা অনিয়ার হয়েছিল 2014 সালে, আমি ওইটা সম্মানই পাইনি। তো এটাই হয় তরুণদের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে এখন আমার সম্মান নিয়ে চিন্তা করতে হয় না আসলে। প্রতিষ্ঠার পরে সেটা চিন্তা কম করতে হয়। একজন নাট্যকার, তার কি শুধু বাংলাদেশের নাটকের দিকে তাকাতে হয় না, বিশ্ব নাটকের প্রতিও তার অনুরাগ থাকা দরকার, কিংবা তার পাঠ থাকা দরকার? অবশ্যই বিশ্ব নাটকের প্রতিও অনুরাগ। পৃথিবীর কোন নাট্যকার আপনার সবচেয়ে বেশি প্রিয়? মুনীর চৌধুরী। আমি ওনার নাটক লেখা পড়েছি এবং আমি ওখান থেকে ইন্সপায়ার্ড হয়েছি অনেক। তার কোন নাটকটা? কবর নাটকটা আমার খুবই মানে রক্তাক্ত প্রান্তরও খুব কিন্তু নাম করে নাটক। হ্যাঁ, এটা তো পড়েছি। আমার প্রিয় নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেনই, শরৎচন্দ্র তো আছেনই, ওনাদের সাহিত্য তো অসাধারণ। আপনি কি বিশ্বাস করেন যে একজন নাট্যকারের দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি? অবশ্যই দায়বদ্ধতা থাকা উচিত এবং থাকে। আপনার সিরিয়ালে কিংবা আপনার নাটকে আমরা সমসাময়িক ঘটনাগুলো খুব বেশি প্রতিভাত হতে দেখি, এবং আমাদের সমকালীন যে সমস্ত সংকট, বিরহ, বিচ্ছেদ কিংবা পরিবারের যে সংকটগুলো সেগুলো আসে। এইটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্রগুলো আছে। আপনি তুরস্কের কথা বললেন, সেসব নাটকে, কিংবা আমরা ইরানের কিছু ভালো নাটক দেখেছি। পাকিস্তানের নাটক, টেলিভিশন নাটক কিন্তু খুব ভালো। ভারতেরটা তো আমরা দেখি সবসময়। তো এর মধ্যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের টেলিভিশন নাটক একটা মোটামুটি ভালো জায়গায় আছে মানের ক্ষেত্রে? যদি আমি সিঙ্গেল নাটকের কথা বলি, আমার জানা মতে শুধুমাত্র বাংলাদেশেই মনে হয় সিঙ্গেল নাটক হয়। কারণ দেখা যায় অন্য জায়গায় সব সিরিজ হচ্ছে বা ওটার দৈর্ঘ্য অনেক বেশি থাকে, কিন্তু বাংলাদেশেই 40 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টার নাটকগুলো হয় এবং এগুলো তুমুল জনপ্রিয়। এটা তো অনেক আগে থেকেই। তো এই যে সেক্টরটা এত জনপ্রিয় এবং মানুষ এত ভালোভাবে নিচ্ছে, আমার খুব ভালো লাগে। আর আপনি যে বললেন যে অন্য দেশের যে সিরিজগুলো, আমি আসলে ওগুলো দেখি নিজের মানসিক শান্তির জন্য আর কি দেখি, যে ওখান থেকে ইন্সপায়ার হওয়ার জন্য না, আসলে ওটা আমার অবসর সময়টা কাটানোর জন্য দেখা হয়। আর আমি যখন বাংলাদেশের যেহেতু নাটক লিখি, আমার বাংলাদেশের আশেপাশ দিকেই আমার কন্টেন্টগুলো নিতে হবে। আসলে আমাদের জীবনযাত্রা তো আর ওদের মতো হবে না, আমাদের জীবনযাত্রার সাথে মিল রেখেই আমাকে লিখতে হবে। পৃথিবীর নাটকের গুরু শেক্সপিয়ার, তার নাটক দেখেন নিশ্চয়ই? দেখা হয়েছে। আমাদের শ্রম বিভাজিত সমাজে ধরুন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত কিংবা ধনিক শ্রেণী, এদের কোন শ্রেণীর পেশাজীবী কিংবা কোন পেশার মানুষকে আপনি টার্গেট করেন? এক একটা নাটকের টার্গেট অডিয়েন্স এক এক শ্রেণী। আসলে যখন দেখা যাবে যে আমাকে বলা হয় যে একটা রোম্যান্টিক নাটক দরকার, একটা কনসেপ্ট দরকার, তখন আমি আমার থাকে যে
রোম্যান্টিক যে ইয়ং যারা আর কি, ওদের চিন্তা ভাবনাগুলো আর কি আমার মাথায় রাখতে হয়। তারপর ওরা কি করে বা আমি ওই টাইমে কি করতাম, তো এই চিন্তা ভাবনা থেকে আর কি ওই আমার তখন টার্গেট অডিয়েন্স থাকে হচ্ছে তরুণরা। তারপর যখন আমি একটু পরিবার ভিত্তিক যে জিনিসগুলো লিখি, তখন হয়তো বা আমার যে কলিগরা বা আমার আশেপাশের তাদেরকে চিন্তা ভাবনা করেই করা হয় আসলে। আপনার নিজের জীবন কি কখনো কখনো আসে নাটকে? ওভাবে সরাসরি কখনোই আসে না, ওই যে আমার অনুভূতিগুলো আসে। যারা পরিচালনা করছে নাটক তারা বলছে যে আপা, ম্যাডাম, এই ধরনের নাটক, এই কাহিনী এরকম হলে আমার জন্য সুবিধা হয়, আমার এটা নাটকটা ভালো চলবে। এই যে একটা কাঠামো বেঁধে দেয়, একটা গল্প চাই, এরকম গল্প। তো তার সেক্ষেত্রে কি লেখকের স্বাধীনতা খর্ব হয়? আমি মাঝে মধ্যে খুব এনজয় করি এই বিষয়গুলো, মানে হয়তো বা এটা একটু চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। হ্যাঁ, স্রোতের বিপরীতে কথা, কিন্তু আমার ভালো লাগে যে আপনি আমার কাছে যে রকম চাচ্ছেন আমি ওরকম ভাবে ভাবতে পারছি কিনা, ওইভাবে দিতে পারছি কিনা। আমার নিজস্ব ভাবনাও থাকবে, কিন্তু আমাকে এত লিখতে হচ্ছে, কিন্তু এর জন্য হয় কি তখন আমার সুবিধাও হয়ে যায় যে আমি একটা দিকে ফোকাস করতে পারতেছি। তাহলে সে কিছুটা বাণিজ্যিক নাটক লেখার ক্ষেত্রে আপনার দক্ষতা তৈরি হচ্ছে। তা আপনি কি চান যে কোনো কালজয়ী নাটক আপনি লিখতে চান কিনা? সেটা তো অবশ্যই সবাই চায়, কালজয়ী নাটক লিখতে কেন চায়, এটার শেক্সপিয়ারের ক্ষমতা আসলে সবার তো থাকবে না, আমার আছে কিনা আমি জানি না। শেক্সপিয়ারের মুখর রমণী বশীকরণ, এটা কিন্তু কমার্শিয়ালও যায়, কিন্তু এটা আবার চিরায়ত হয়ে গেছে। রবীন্দ্রনাথের যে কোনো নাটকই কমার্শিয়ালিও, তার রক্তকরবী ধরেন কতবার মঞ্চস্থ হচ্ছে। এবং আমাদের সেলিম আল দীনের যে নাটকগুলো এবং স্যার শামসুল হকের, এগুলো বাণিজ্যিকভাবেও যেরকম চিরায়ত, নাটক হিসাবেও কিন্তু তার সাফল্য আছে। আর পৃথিবীতে যে সমস্ত নাট্যকাররা মানে সুনাম অর্জন করেছেন, তার মধ্যে বাণিজ্যিকীকরণও আছে। শেক্সপিয়ারের নাটক এখনও টাকা দিয়ে দেখে, ইবসেনের নাটক টাকা দিয়ে দেখে, এগুলো কিন্তু দেখে সবাই, সারা পৃথিবীতে দেখে। ইয়োজিন ওনিল, তার নামে একটা গলি আছে আমেরিকাতে। একজন নাট্যকার যে শুধুই নাটক লিখে, মানে নাটক দেখলো তার শেষ হয়ে গেল, নাটক দেখলো শেষ হয়ে গেল, সেই জায়গায় কি আপনি থাকতে চান যে যা হয় হবে, আমি লিখে যাবো, এরকম? না, সেটা তো থাকতে চাই না। আমিও তো চাই যে আমার নাটক কালজয়ী হোক, কিন্তু সেটা তো একটা সময়ের ব্যাপার, কখন সেই সময়টা আসবে আমি জানি না। তো আমি চেষ্টা করে যাচ্ছি, বাণিজ্যিকরণ নাটকের সাথেও আছি। আবার যদি কোনোটা ভালো চলে আসে, এটা আসলে আমি বিশ্বাস করি ঈশ্বর প্রদত্ত জিনিসটা। কখন লেখায় আসলে কি ভর করবে, আমি উপরে খুব বিশ্বাস করি আধ্যাত্মিকতায়। তো আমি চেষ্টা করে যাব। পৃথিবীর পথে একটা বই আছে, 3টা ট্রিওলজি। একটা বইয়ের মধ্যে আছে যে তার দিদিমার একটা নিজস্ব ঈশ্বর ছিল। প্রত্যেক মানুষের একটা নিজস্ব ঈশ্বর থাকে, একজন লেখকের তো থাকেই। আপনার এরকম কোনো নিজস্ব ঈশ্বর আছে? আমি ঈশ্বর বলতে তো ঈশ্বর মানে স্রষ্টা, যার প্রতি যে আপনার হৃদয়ে যার সহায় হয়, যে কোনো দুঃসময়ে সুসময়ে তাকে আপনি ভাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে এটা আমার মনে হয় কি সব কিছুই একটা মানে প্রকৃতি, মানে গাণিতিকভাবে চলে। আমার যেটা মনে হয় যে সব কিছুই যেন আমি যদি বায়ে যাই, আবার ওইটুকুই বায়ে গেলাম, আবার ডানে গেলে অতটুকুই ডানে গেলাম। মানে আমার মনে হয় সব কিছু একটা ফিক্সড, বা একটু এডিট করা যায়, এরকমভাবে আমার মনে হয় যে সব কিছুই আর কি উপরে নির্দেশিত। আপনার চিন্তাভাবনাটা সর্বেশ্বরবাদী ব্যাপার আছে, সব মিলায় ঈশ্বর, সব কিছু মিলিয়ে ঈশ্বর। প্রকৃতির কোনো কিছু বাদ দিয়ে তো আর ঈশ্বর হয় না, সব সৃষ্টির মধ্যে ঈশ্বর বিরাজমান। সবকিছু একটা প্রোগ্রামিং করা মনে হয়। সেটা আমারও মনে হয়। প্রোগ্রামিং করা না থাকলে এরকম সুচারুরূপে পৃথিবী চলবে কেন, তাই না? এবং সবকিছুই হয়তো একটা ডাটাবেস করা আছে, তাই না? বা এটা মানুষের জীবনও তাই। আমার কেন নাটক লিখতে ভালো লাগবে, এটা একটা মানুষের, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব কৌতূহল থাকে, প্রণোদনা থাকে নিজের মধ্যেই। তো আপনার কাছে একটা প্রশ্ন, যে শিশুদের জন্য যখন আপনি লেখেন, নিশ্চয় লেখেন, তো শিশু মনস্তত্ত্ব বুঝতে হয় একজন লেখককে। আপনি শিশুদের মনস্তত্ত্ব কিভাবে বুঝতে চেষ্টা করেন, সে বিষয়টা জানতে চাইব ফিরে এসে। শুধু দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন অনামিকা মণ্ডল। যাব বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর। সঙ্গে আছেন বিশিষ্ট নাট্যকার, শিক্ষাবিদ, লেখক
অনামিকা মণ্ডল। অনামিকা, যে জায়গায় ছিলাম যে শিশুদের জন্য যখন নাটক লেখেন তখন শিশু যে মনস্তত্ত্ব, শিশু মনস্তত্ত্ব খুব টেরিফিক, তাদের মধ্যে অসম্ভব অসীম কৌতূহল। একটা রং দেখলেও সে চিন্তা করে রংটা কেন, এটা কেন, তারা খালি জিজ্ঞেস করতে থাকে। তো প্রত্যেক লেখকের মধ্যে কিন্তু শিশু বাস করে, সে খালি জিজ্ঞেস করতে চায় এটা কেন, এটা কেন, এটা কেন। আপনার মধ্যে কি এরকম শিশু বাস করে? আমি নিজেকে মানে আমার সাথে যারা মেশে, আমি কিন্তু অনেকটা মানে বড় হয়েছি বয়সে, কিন্তু আমি শিশুদের মতো আচরণ করে ফেলি অনেক সময়। যেমন আমি যখন ক্লাসে থাকি, আমি যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিশুদের নিয়েই আমার কাজ, ওদের সাথে মিশি, ওদের মতো করেই মিশতে হয়। আমার নিজেরও শিশু আছে, সব কিছু মিলিয়ে আসলে শিশু মনস্তত্ত্ব আমি বোঝার চেষ্টা করি। সব হয়তো বা পারি না, কিন্তু আমি চেষ্টা করি। ওদের কল্পনা শক্তি অসাধারণ। শিশু কিশোরদের নিয়ে নাটক খুব কম, এবং সপরিবারে বসে দেখার মতো নাটকও খুব কম। আপনি কি এটা মাথায় রাখেন যে একটা মানুষ একটা নাটক যে লিখলাম, এটা যেন সপরিবারে টেলিভিশনের সামনে বসে সবাই দেখতে পারে, এরকম কি ভাবেন? হ্যাঁ, অবশ্যই ভাবি, অবশ্যই ভাবি, এবং আমি চেষ্টা করি। আসলে সব সময় দেখা যায় অনেক সময় নামকরণটা আমার হাতে সব সময় থাকে না। দেখা যায় যখন এটা আমি লিখে দিলাম এক নামে, সেটা প্রচার হয় আরেক নামে। হয়তো নামটা অনেক সময় ভালো থাকে না, যে ওই নামটা দেখে সবাই মিলে দেখবে না, সবাই একা একাই দেখবে। তারপরেও দেখা যায় যে কিন্তু কন্টেন্টটা ভিতরের আমি অবশ্যই শালীনতা একটা বজায় রাখার চেষ্টা করি, এবং আমি নিজে এটা বিশ্বাসও করি যে যাতে সবাই মিলে দেখা যায়। কারণ আমার নাটক তো আমার বাবাও দেখে, আমার মাও দেখে। তো ওই আপনার বাবা মা কি আপনি নাট্যকার হন সেটা চায়? আমি আসলে একমাত্র সন্তান তাদের, এবং আমি যা চাই ওনারা খুব সাপোর্টিভ এবং আমাকে খুবই সাহায্য করেন। যখন আপনার নাটক টেলিভিশনে প্রচার হয় তখন তারা বসে থাকে দেখার জন্য? আসলে সত্যি কথা বলতে প্রথম দিকে তো একটা দুটো করে আসতো, এখন আসলে প্রতি সপ্তাহে আসে, এবং কয়েকদিন মানে ঈদে আমার 25টা নাটক আসছে। এতগুলো তো দেখানো সম্ভব হয় না। তো মাঝে মধ্যে আমার যেটা ভাল লাগে, মানে মজা হচ্ছে, আমি ওটা বাবাকে দেখাই যে বাবা দেখো, এটা দেখো। তো বাবা যদি হাসে, মানে সে খুব রিজার্ভ মাইন্ডের, মানে সবসময় ওইভাবে প্রশংসা করে না। অনেক বড় অ্যাচিভমেন্ট নিয়ে গেলেও আচ্ছা ঠিক আছে। তো তখন যখন দেখি তার ভিতর থেকে হাসি আসতেছে, তখন মনে হয় না ঠিক আছে, হচ্ছে। একজন লেখকের যে অবস্থান সেটা কেমন? একজন লেখক তো একটা তারকা, ধরুন আপনি সাংবাদিক ছিলেন, সেই জীবনটা বেশি উপভোগ করেছিলেন না এই জীবনটা বেশি উপভোগ করেন? আমি আসলে বর্তমানে বাস করতে পছন্দ করি। আসলে মানে মেনে নেই, প্রকৃতিকে আমি মেনে নেই যে এখন যখন আমি আরেকটা প্রফেশনে ছিলাম তখন ওটাকে এনজয় করার চেষ্টা করেছি। এখন আমি যে প্রফেশনে আছি আমি ওটাকে এনজয় করার চেষ্টা করছি, কারণ আফসোস করে তো লাভ নাই। বা এটাও হয়তো বা ভালো, মানে আমি এখন এখানে আছি অবশ্যই উপরের ইশারা আছে। আমি সব কিছু প্রাকৃতিকভাবেই দেখতে পছন্দ করি। আমরা সবসময় বলি যে প্রমিত ভাষার কথা বলি, যে আমাদের নাটকে শুধু আঞ্চলিক ভাষার ব্যবহার, নাটকের ভাষা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সন্তান সন্ততির নাটক দেখে কিন্তু ভাষা শেখে। এবং সারাক্ষণ যদি আপনি আঞ্চলিক ভাষার ব্যবহার করতে থাকেন, খাইছোস গেছোস হ্যান করতেন, আর এই জেনারেশন, আমরা জেএনজি জেনারেশন বলছি, এই জেনারেশনের কিন্তু নিজস্ব ভাষা আছে। তারা যেরকম কথা বলে, জটিল হ্যান ত্যান আছে না, নানা রকম ডায়লগ দেয়। তো ওদের ওই ভাষাকে আপনি ব্যবহার করেন? যদি আমার ক্যারেক্টারটা ওরকম থাকে, আমি যদি একজন ইউনিভার্সিটি পড়ছে এরকম একটা ছেলের ক্যারেক্টার যখন লিখবো, আমাকে তো ওইভাবেই এটা রিয়েলিস্টিক করার জন্য করতে হয় কিছু কিছু। হাসির নাটকে কার ভালো লাগে আপনার সবচেয়ে বেশি? ভালো অভিনয় করে কে? সবাই সবাই ভালো করছেন। আর সামাজিক নাটকে যারা কাজ করছেন সবাই ভালো করার আপনি চেষ্টা খুশি করছেন। হন কারে দেখলে? আমি তো মোশাররফ ভাই আছেন, নিলয় ভাই আছেন, তারপর আর কে আছেন, শামীম ভাই আছেন, তারপর জোবান ভাই আছেন, তৌসিফ ভাই আছেন, মানে সবাই মেয়েদের খুব মধ্যে? ভালো করছে। মেয়েদের মধ্যে তানিয়া বৃষ্টি আপু আছেন, হিমি আপু আছেন, তারপর আগে ফারিন আপু ছিলেন, এখন তো উনি সিনেমা করছেন। তানজিন তিশা আপু, উনি তো এখন সিনেমা করছেন, নাটক মানে কম করছেন আর কি। তো প্রত্যেকেই খুব ভালো। না বেবিটা কি ছেলে না মেয়ে? মেয়ে। ওকে আপনি কি বানাতে চান? আমি চাওয়ার চেয়ে ইম্পর্টেন্ট ও কী হতে চায়। আমি আসলে ভবিষ্যৎ ভাবতে ভয় পাই, মানে যেটা ভাবিটা হয় না, এর জন্য আমি ভাবতে ভয় পাই আর কি। আপনি কি ভবিতব্যে বিশ্বাস করেন, ভাগ্যে বিশ্বাস করেন? আমি পুরোটাই বিশ্বাস করি ভাগ্য। বিশ্বাস করেন? পৃথিবীর কোনো দেশে গেছেন, বাংলাদেশের বাইরে? আমি ভারতে গিয়েছি। ভারতে। আপনি ভ্রমণ ভালো লাগে? অনেক ভালো লাগে, কিন্তু কোন দেশ? সুযোগ হয় না। কোন দেশে যেতে চান? আমি আসলে ওই যে কি বলে গোয়েন্দা কাহিনী ফেলুদা পড়ার পর আমার খুব খুব আগ্রহ দার্জিলিংয়ে যাব।
কিন্তু আমি ভিসা পাচ্ছিলাম না, এর জন্য যাওয়া হয়নি। আর নানা ব্যস্ততা তো আছে। সত্যজিৎ রায় কেমন লাগে? তার মধ্যে খুব অসাধারণ সব নাটক আছে। ওনারা এত গুণী মানুষ, ওনাদের কথা কি বলবো। ওই রকম লিখতে ইচ্ছে করে কিনা? ওই ক্ষমতা মনে হয় নাই। প্রিয় লেখককে? সত্যজিৎ রায়, হুমায়ুন আহমেদ স্যার, শরৎচন্দ্র। ওনার শ্রীকান্ত আমার প্রথম পড়া উপন্যাস, আমি ওটাই প্রথমবার পড়েছি। ওর মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার আছে নতুন দা, জুতা হারিয়ে ফেলে, খুব হাসির, ওই জায়গাটায় হাসির। ওটা তো পাঠ্য বইও ছিল। আপনি কি যখন ভ্রমণ করেন, যেখানে যান, আপনি স্কুলে যান, রান্না করেন, বন্ধুদের সঙ্গে মেশেন, তখন আপনি কি সারাক্ষণ খুঁজতে থাকেন প্লট? খুঁজতে থাকি না, কিন্তু হঠাৎ চলে করে ধরা আসে। দেয়? আমি যখন গল্প বলি, আমার এটা সবচেয়ে আমার হাজবেন্ডের সাথে বেশি হয়। ধরেন কোনো গল্প বলছি, তো হঠাৎ করে পিক করি যে এইটা দিয়ে তো হয়। যেমন আমার একটা নাটক খুব খুব অনেক ভিউ হয়েছে, এটা পিতা পুত্রের বয়স নাটকের নাম, নিলয় ভাই এবং হিমি আপু ছিলেন। তো এই নাটকটা হচ্ছে আমি ঢাকায় এসেছি, আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আর কি বাসায়। তো যাওয়ার পথে বলতেছে যে আমার এক বন্ধু আছে, তার মানে এত অল্প বয়সে বিয়ে করেছে যে তার ছেলে আর সে যখন একসাথে বের হয় বোঝা যায় না যে কে বাবা আর কে ছেলে, বা মনে হয় দুই বন্ধু। তো এটা যখন বললো, আমি বললাম তাহলে তো এটাতে একটা প্লট হয়। কিন্তু সাথে সাথে আমার এই এরকম শুরু হয়ে একটা গেল। ভয়েস আমি নীলয় ভাইকে পাঠালাম যে ভাইয়া এরকম করা যায় কিনা। ভাই বলে হ্যাঁ এটা হয়। তারপর তো জার্নি শুরু হলো এবং এই নাটকটা খুব ভিউ হয়েছিল। ওই নাটকে অভিনয় কে কে করেছিল? নিলয় আলমগীর ভাই আর হিমি আপু। আচ্ছা, বাবা ছেলে? বাবা নিলয় আলমগীর ছিলেন, আর ছেলে ছিলেন রাফসান ভাই। আমাদের সিরিজ নাটকটা কি ভালো মানুষ নেয়, নাকি ওই ছোট ছোট নাটক 1 ঘন্টার 45 মিনিট এগুলা? আসলে ভালো জিনিস নেয়, সেটা সিরিজ হোক আর 1 ঘন্টা হোক। যেমন বর্তমানে একটা খুব জনপ্রিয় নাটক, এটা আমাদের গল্প, এটা আমারও খুব ভালো লাগে। এখন এই যে এই সময় আমরা দেখছি ক্লিপিং, ছোট ছোট ক্লিপ করে ছাড়ছে, ওইটুক দেখছে শেষ, ওইটুক দেখছে শেষ। তো নাটক কি ক্লিপের কাছে হারিয়ে যাচ্ছে? তার মূল কাহিনী তো আর কোথাও, শুধু একটা ছোট্ট অংশ দেখছে ক্লিপ করে। এটা হচ্ছে ক্লিপটা যে আপনি দেখছেন, আপনার যদি মনে হয় যে না ক্লিপটা খুব সুন্দর, তাহলে পরে কি আছে না আছে দেখি হ্যাঁ নাকি? তখন যাওয়া যায়। এটা অনেকটা ওই যে আগে আমরা সিনেমার কিন্তু গান দেখেও অনেক সিনেমা দেখেছি যে গানটা এত সুন্দর, না জানি সিনেমাটা কত সুন্দর। সিনেমার কাহিনী লেখার ইচ্ছা আছে? আমি একটা সিনেমার কাহিনী লিখেছি যদিও, তো এটা দুটো লিখেছি আর কি, একটা ভালোবাসার ঘর, একটা চোখ। কেমন চলছে? প্রচারিত হয়েছে, তবে আমি সন্তুষ্ট ছিলাম না আসলে। কি খেতে পছন্দ করেন? খুবই ভালো সুস্বাদু যে কোনো জিনিসই ভালো লাগে। নাটক লেখার সময় কি এরকম আছে যে অনেক লেখক আছে নাটকের সময় খালি চা খায়, কেউ পান খায়, এক কবি আছে যে পায়ের নিচে বরফ দিয়ে রাখতো লেখার সময়? কোনো আয়োজন করে যেটা যদি বলেন, তা আয়োজন করতে যেটা হয় যে হ্যাঁ একটু কফি, এটা রাত জাগার জন্য খুবই মানে ইফেক্টিভ একটা বিষয়, যে কফি খেতেই হয়, না হলে রাত জাগা যায় না। তো ওইটা আমি রেগুলার খেতে হয় আর কি, যখন প্রচুর প্রেশার থাকে। আচ্ছা অনামিকা, আমাদের পাঠ অভ্যাসটা একদম সমাজ থেকে প্রায় উঠে যাচ্ছে। মানুষ খালি সবার হাতে হাতে হচ্ছে মোবাইল, মানে একটা টেলিভিশন, এভরিথিং সে দেখতে। চাঁদে মানুষ গেছে, সে কন্ট্যাক্ট করে ফেলবে। হ্যাঁ, কোথায় যুদ্ধ হচ্ছে সে দেখতে পাচ্ছে, সরাসরি দেখা যাচ্ছে সব কিছু এখন। তো এই সময় যে পাঠাভ্যাসটা কমে যাচ্ছে, আপনি কি মনে করেন যে এই বই পড়া কিংবা নাটক দেখা, এই সব কিছুর দিকে মানুষ আবার যদি ফিরে আসতে চায়, কি করতে হবে? কঠিন, ফিরে আসা কঠিন। আর রাস্তা আসলে এখন এমন হয়ে গেছে যে আমরা সব দেখতে পছন্দ করি, কল্পনা করতে একটু কম পছন্দ করি। যে আমরা দেখব মানে আউটপুটটা খুব দ্রুত চাই, আর পড়তে গেলে দেখা যায় যে মজা কম লাগে মনে হয় এখন। কারণ এখন আমি পড়লেই তো তাকে চিন্তা করতে হবে, সে হ্যাঁ, কল্পনা করে হ্যাঁ, ক্যারেক্টার তৈরি করে হ্যাঁ, ফেলবে, সেটা হচ্ছে না। তারপরে আসলে মানুষের মোবাইলে কল্পনার শক্তি এত- কমে যাচ্ছে, এবং কল্পনার শক্তির কারণেই মানুষ কিন্তু এত বড় হয়েছে। হ্যাঁ, তো সেই কল্পনা শক্তি আবার আনার দায়িত্ব কিন্তু লেখকের, আমাদের সমাজের সবার। পাঠ্যাভ্যাস গড়ে তোলা, আবিষ্কারের শর্তই হচ্ছে কল্পনা। তো আমরা জানি যে আপনি শুদ্ধাচার লেখক, এবং একটু ন্যায় সততা, আপনার নাটকে কোনো ভালগারিজম নাই প্রায়, হ্যাঁ, সেসব দিকে আছেন, এটা আমাদের খুব ভালো লাগে। আমরা চাই প্রতিটা পরিবার সুস্থ সুন্দরভাবে হোক, নাটক দেখে হোক, বই পড়ে হোক, সিনেমা দেখে হোক, তারা যেন নিজেদের প্রত্যেককে একটা সুন্দর চারিত্রিক পরিগঠনের মধ্যে বেড়ে উঠতে পারে, এবং আমাদের সংস্কৃতির সঙ্গে তাদের যুক্ততা হোক সততার সঙ্গে।
এটা আমরা চাই। এটা লেখক এবং যারা লেখেন, যারা চলচ্চিত্র নির্মাণ করেন, নাটক বানান, মঞ্চে কিংবা টেলিভিশনে সবার জন্য দরকার। আপনার স্বপ্ন কি, এক কথায় দর্শকদের জন্য বলেন? অনেক ভালো ভালো কাজ আসবে, এমন কাজ আসবে যেটা দেখে আমার ওই সময়টা খুব ভালো কাটবে, এরকম অনেক অনেক গল্পের কাজ আমরা দেখতে চাই। বাহ, অনেক ধন্যবাদ অনামিকা মণ্ডল। আপনার স্বপ্ন সফল হোক। সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে বিশিষ্ট নাট্যকার, লেখক অনামিকা মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে। তিনি শুদ্ধতার সঙ্গে কাজ করেন। আমাদের জীবনে যে সমস্ত নৈতিকতা, মূল্যবোধ, বিবেকের বিসর্জন দিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনতে তিনি সচেষ্ট, এবং তার নাটক সপরিবারে দেখা যায়, এটাই হচ্ছে আমাদের বড় অর্জন। এবং তার নাটক, যথেষ্ট নাটক ভাইরাল হচ্ছে, জনপ্রিয় হচ্ছে এবং তার চাহিদা আছে, এবং তিনি একজন বড় নাট্যকার হতে চান। এই স্বপ্ন, তার স্বপ্ন সফল হোক, আমাদের নাটক বিশ্বের দরবারে স্থান করে নিক, এ প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।